নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাটিসাপটা পিঠে। যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করব না। চালের গুঁড়ো ব্যবহার করতে হলে আমাকে আবার মিক্সিতে তৈরি করতে হবে আর অনেক সময় লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, পরিমাণ মতো দেবো। এখানে নিয়ে নিয়েছি সুজি, আর এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল পুরো ভালোভাবে কুড়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি এলাচ ফাটিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় শুকনো, আর এখানে নিয়ে নিয়েছি আখের গুড়। এবার আমি স্টার্ট করব। প্রথমে আমি পুরো ময়দাটা দিয়ে দেবো। প্রায় 2 কাপের মতো এখানে আমার ময়দা দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে 1.5 কাপের মতো সুজি। আমি এইটাকে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলে। এবারে আমি এখানে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এতেই আমি রুম টেম্পারেচারের জল ব্যবহার করব। আমি এটাকে ভালো করে ব্যাটারটাকে তৈরি করব। একদম পাতলা নয়, আবার অতিরিক্ত গাঢ়ও নয়, কিন্তু ব্যাটারটাকে আমাকে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। এতে আরও জল দিতে হবে। অতিরিক্ত ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, মানে অল্প অল্প ধাপে ধাপে আমাকে জল ব্যবহার করতে হবে। একসঙ্গে অনেকটা জল দিলে কিন্তু হবে না, যার জন্য আমাকে। আর এখানে সুজি রয়েছে, যেহেতু সুজি একটু আরও গাঢ় হয়ে যায়, যার জন্য আমাকে কিন্তু 10 মিনিট আমাকে এটা ব্যাটারটা তৈরি করে আমাকে কিন্তু রেস্টে রাখতে হবে। আর আমি এই কারণে ময়দা এবং সুজি ব্যবহার করেছি, পিঠাটা কিন্তু খুব নরম হয় তার জন্য। আর আমি যদি এখানে চালের গুঁড়ো ব্যবহার করি তাহলে একটাই অসুবিধা হয়, শক্ত হয়ে যায়। ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পর ওইটা কিন্তু খেতে আর সেরকম ভালো লাগে না। কিন্তু হয়তো আমি যদি ময়দা এবং সুজি দিয়ে করি, এর কিন্তু একটা সফট যে ভাবটা থাকে সেটা কিন্তু চালের গুঁড়োতে থাকে না। যার জন্য আমাদের বাড়িতে সকলেই ময়দা দিয়ে এবং সুজি দিয়ে এই নতুন গুড়ের যে পিঠাটা হয় সেটা কিন্তু পাটিসাপটা পিঠা, এটা কিন্তু সকলে পছন্দ করে। এতে আরেকটু জল দিতে হবে, আমি আরেকটু জল দিয়ে দেবো। জাস্ট রুম টেম্পারেচারের জল দেবো, এখানে ঠান্ডা গরম জলের কোনো প্রয়োজন নেই। এভাবে আমি কিন্তু জাস্ট ভালো করে আমি কিন্তু এটাকে একটুখানি অপেক্ষা করতে হবে। অটোমেটিক্যালি এটা কিন্তু ব্যাটারটা আরেকটু থিক হয়ে যাবে, তখন আরেকটু জলের প্রয়োজন হবে। আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। এটাকে রেখে দিলাম। আমি গরম জল বসিয়ে দিয়েছি, এরপরে গুড় আমি দিয়ে দেবো। এর সঙ্গে আমি একটু নতুন গুড়ের সঙ্গে আমি কিন্তু অল্প পরিমাণে আখের গুড় মিশিয়ে দেবো। এটা যতক্ষণ পর্যন্ত না মানে গলে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু এতে নারকেল দিতে পারবো না। টেস্টের জন্য আমি 2খানা এলাচ ব্যবহার করছি, যাতে এটা খুব সুন্দরভাবে এর যে টেস্ট একটা বাড়ে, সেই জন্য আমি কিন্তু এটাকে একটু অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত না এটা মেল্ট হয়ে যাচ্ছে আমি একটু অপেক্ষা করব। অলরেডি মেল্ট হতে শুরু করে দিয়েছে, একদম পুরো ভালোভাবে মেল্ট হয়ে যাবে। তারপর আমি কিন্তু এর মধ্যে নারকেলটা দেব। একটু এলাচ দিলে এর কিন্তু গন্ধটা খুব ভালো হয়। জাস্ট টেস্টের জন্য আমি কিন্তু এই এলাচটা ব্যবহার করেছি। বেশ অটোমেটিক্যালি দেখা যাচ্ছে গুড় কিন্তু মেল্ট হতে অলরেডি শুরু হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে মেল্টও হয়ে গেছে। এটা একটু পরিমাণে কমে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব জাস্ট। এবারে দেখব একটু গাঢ় হয়ে একটু চিটে ভাব হলেই তখন কিন্তু আমি নারকেলটা দিয়ে দেবো। মানে এটা 1 তার কিংবা 2 তার এরকম হওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট এটা একটু গাঢ় হবে, একটু চিটে ভাব আসলে, মানে নর্মাল যেরকম জল সেরকম নয়, মানে একটু চিটে ভাব হয়ে গেছে সেই রকম অবস্থায় দেখা যাচ্ছে। এই যে ঠিক এই রকম হবে, এই যে ঠিক একটু গাঢ় মতো হয়ে যাবে। এই যে
ব্যাস, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে কুড়ে রেখেছিলাম যে নারকেলগুলো, আমি সেই নারকেলটা পুরোপুরিভাবে আমি এতে দিয়ে দেবো। এটা পুরটা তৈরি করছি, এটা একটু ভালো করে শুকনো করে নেব। যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে শুকনো হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা অপেক্ষা করব। ভালোভাবে আমি এই পুরটাকে একদম পুরো শুকনো শুকনো করে এবং ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। যাতে এর মধ্যে যে ময়েশ্চারটা অতিরিক্ত থাকে সেইটা একদম পুরো শুকনো হয়ে যাবে, তবে কিন্তু এটা খেতে খুব ভালো হবে। এইভাবে এটাকে কিন্তু আমি ভালোভাবে যতক্ষণ না একটু ড্রাই ভাব আসছে এবং বেশ একটু শক্ত মতো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালোভাবে তৈরি করব। হয়ে গেল, নারকেলের পুর তৈরি হয়ে গেছে। আখের গুড় সাথে সাথে নতুন গুড়, খেজুরের গুড়, দুটো কিন্তু একটা বেশ কম্বিনেশন, তার সঙ্গে এলাচ, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। ব্যাস হয়ে গেল, এবার এইটা আমি বন্ধ করে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম পুরো স্মুথ হয়ে গেছে, বেশ গাঢ় হয়ে গেছে, বোঝা যায়, মানে যেমন চেয়েছিলাম ঠিক সেরকম। এতে আর জল মেশানোর দরকার নেই, অতিরিক্ত পাতলা আমি করব না। এইবার আমি এর মধ্যে একটু চিনি দেব, একদম যাতে না, প্রায় 2-3 চামচের মতো, চা চামচের মতো একটু চিনি দেবো, জাস্ট হালকা একটা মিষ্টি ভাব থাকবে সেই জন্য। আমি এতে কিন্তু গুড় মিশাইনি, আমি চিনি মিশিয়েছি, এটা দেখতে সাদা ভালো লাগবে বলে। আপনারা ইচ্ছা করলে না মেশাতে পারেন, কিন্তু আমি এখানে মিশিয়েছি একটু চিনি। এটা ভালো করে মেল্ট হয়ে যাবে, তার জন্য আমি একটু অপেক্ষা করব। আগে এই কারণে আমি আগে মিশাইনি, যাতে সুজিটা এবং ময়দাটা ভালোভাবে মিশে যায়, সেই জন্য এখন আমি এতে একটু চিনি মিশিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত এটা না ভালোভাবে স্মুথ হয়ে যাচ্ছে, এর সঙ্গে মিলে যাচ্ছে চিনিটা, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু একটু অপেক্ষা করব। জাস্ট 3-4 মিনিট একটু অপেক্ষা করব, তারপর আমি স্টার্ট করব। ঠিক ব্যাটারটা ঠিক এই রকম হবে, একদম পাতলাও হবে না, আবার অতিরিক্ত গাঢ়ও হবে না, ঠিক এই রকম থিকনেসটা এরকম থাকবে। বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, আমি এখানে অয়েল ব্রাশ করব। সমস্ত ফ্রাইং প্যানটাতে ভালোভাবে অয়েল ব্রাশ করে দেবো। সুন্দরভাবে কিন্তু অয়েলটাকে ব্রাশ করে দেবো। বোঝাই যাচ্ছে গরম হয়ে গেছে। এইবার আমি এতে পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দেবো। এটা কিন্তু পাতলা করে নিতে হবে ধীরে ধীরে। প্রথমটা একটু অসুবিধা হবে, তারপরে আস্তে আস্তে সব কটা ঠিক হয়ে যাবে। এরকমভাবে আমি কিন্তু এক পিঠটা হয়ে যাবে, তারপরে এতে আমি নারকেলের পুর ব্যবহার করব।
এরকমভাবে আমি পুরটা ব্যবহার করব। অয়েল ব্রাশ করে নিয়েছি। আবার এতে আরেকটু পরিমাণ মতো দিয়ে দেবো। কতগুলো বড় করব না, তুলতে অসুবিধা হবে, আর একদম ছোটও করব না। এটা এক পিঠ হয়ে যাবে, তারপরে আমি কিন্তু আরেক পিঠ উল্টে দেবো। আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে, অতিরিক্ত জোরে দেব না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক এইভাবে আমি পুরটাকে এর মধ্যে দিয়ে দেবো। একটু ঢাকনা ব্যবহার করছি যাতে আরও ভালো হয়। প্রথমে যেটা তৈরি করেছি ওটা একটু ব্যাকাটারা হয়ে গেছে, একটু অসুবিধা প্রথমটা, তারপরে কিন্তু এগুলো যেগুলো হবে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠতে থাকে। ঢাকনাটা খুলে নেবো এবারে। এবারে আমি আস্তে আস্তে করে এটাকে কিন্তু উল্টে দেবো, ফোল্ড করবো সুন্দর করে। ঠিক এই রকমভাবে আবার ফের আরও একটা তৈরি করছি। পুরটা দিয়ে দেবো এর মধ্যে, হাত দিয়েই ব্যবহার করব। আর হাত ব্যবহার করলে খুব সুবিধা হয়, চামচ দিয়ে অসুবিধা হচ্ছে। ব্যাস, এবার এটাকে আমি ফোল্ড করে নেবো। আগে যেমন ফোল্ড করেছিলাম ঠিক সেম প্রসেসে আমি কিন্তু এটাকে ফোল্ড করব। এপিট ওপিট করে ফোল্ড করে নেবো। ভালোভাবে এটাকে রোল করে নিতে হবে। এইভাবে আমি কিন্তু প্রতিটা এরকমভাবে বানিয়ে নেব। প্রথম একটু অসুবিধে হচ্ছিল, এবার ভালো করে উঠতে শুরু করেছে পাটিসাপটা পিঠা। এবার এটাকে নামিয়ে রেখে দেবো সাবধানে। একটা একটা করে এইভাবে রেখে দেবো। অয়েল ব্রাশ করে নিলাম আবার ফের। এবারে আমি আবার ফের পরিমাণ মতো, অতিরিক্ত ব্যাটারটা বেশি দেব না, আবার একদম কমও দেব না। এরকম করে আস্তে আস্তে করে এইটার সাহায্যে কিন্তু আমি এটাকে এরকম করে আমি ঘুরিয়ে নেব এইখান দিয়ে। এরকম করে করে আমি কিন্তু এইটা ঘুরিয়ে নেব। এইরকমভাবে আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত না এটা ভালো করে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুর। হাত দিয়ে দিলে কিন্তু এটা বেশি সুবিধে হয়, তাই আমি এতে পুরটা দিয়ে দিলাম। এবার আমি আস্তে করে সাবধানে এপিট ওপিট করে তুলে নেব রোল করে।
এক পিঠটা হয়ে গেল, আবার এই বাদ দিয়ে রোল করে নেব। ঠিক এইভাবে। এক হাতে ক্যামেরা রয়েছে বলে অসুবিধা হচ্ছে, ওই জন্য সাবধানে যখন দু হাত ব্যবহার করছি তখন আর ক্যামেরাটা ধরতে পারছি না। এবার এইটাকে রেখে দেবো তুলে সাবধানে। তৈরি হয়ে গেল বাঙালির ঐতিহ্যবাহী পাটিসাপটা পিঠা। এটা একমাত্র শীতকালেতেই হয়, নতুন গুড়েতে হয়। আমি একটু আখের গুড় মিশিয়েছি টেস্টের জন্য। আপনারা অবশ্যই এইভাবে বানান। চালের গুঁড়ো ছাড়াও কিন্তু এটা ময়দা এবং সুজি দিয়ে খুব সুন্দরভাবে বানানো যায়। আপনারা অবশ্যই এইভাবে বানান। আর প্রথমে একটু মনে হবে একটু ভেঙে ভেঙে যাবে, তারপর কিন্তু প্রতিটা খুব সুন্দরভাবে উঠবে। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানান, আর গরম গরম এনজয় করুন। আর ভিডিওটা ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।